নমস্কার বন্ধুরা, একটা কোম্পানি শুধুমাত্র ব্যবসা করার জন্য জন্ম নেয়, আর মাত্র কিছু বছর পর সেই কোম্পানি একটা পুরো গোটা দেশ চালাতে শুরু করে। রাজা বাদশাহ সবাইয়ের জায়গা তারা দখল করতে শুরু করে, নিজের সৈন্য সামন্ত বানাতে শুরু করে শুধুমাত্র একটা প্রাইভেট কোম্পানি। এবং প্রায় 200 বছর শাসন চালায় একটা প্রাইভেট কোম্পানি আমাদের দেশ ভারতের ওপর, চুষে নেয় মানুষের শরীরের ফোঁটা ফোঁটা রক্ত। আজকের গল্পটা সেটাই বন্ধুরা, এটা কোনো সিনেমা না, এটা আমাদের ভারতের অসহ্যজনক কষ্টকর ইতিহাস। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র ব্যবসা করতে এসে রাজনীতি, যুদ্ধ, বিশ্বাসঘাতকতার শোষণের মাধ্যমে পুরো ভারতবর্ষটাকে কিভাবে নিজের কবজায় নিয়ে তার উপর শাসন করেছিল। গল্প শুরু করছি 1580 থেকে 16 শতকের দিকে। সেই সময় ইংল্যান্ড খুব একটা ধনী দেশ ছিল না, তখন দুনিয়া জুড়ে ব্যবসা করছিল পর্তুগাল, স্পেন, এইসব দেশ। যার ব্যবসা বেশি তার টাকাও বেশি। ইংল্যান্ড তখন একটা গরিব দেশ ছিল, কাজ নেই, মানুষের হাতেও কিছু নেই। আর এই পরিস্থিতি থেকে বাঁচার জন্যই কিছু ব্যবসায়ীরা মিলে তখনকার ব্রিটেনের রানী এলিজাবেথের কাছে গিয়ে বলে, দেখুন আমাদের দেশের তো এই অবস্থা, কোনো কাজবাজও নেই, ব্যবসাও ভালো চলছে না, তাই আমরা ভাবছিলাম একটা কোম্পানি খুলব যার উদ্দেশ্য হবে শুধুমাত্র ব্যবসা করা। মানে আমরা যাব ইস্ট ইন্ডিজে এবং সেখান থেকে কম দামে মশলা কিনে এনে আমাদের এই ইউরোপে এসে সেটাকে অনেক বেশি দামে বিক্রি করব। বন্ধুরা, এখানে ইস্ট ইন্ডিজ বলতে শুধুমাত্র ইন্ডিয়াকে বোঝানো হতো না, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, এই সবকে ইউরোপের মানুষরা ইস্ট ইন্ডিজ বলে বোঝাতো। এক কথায় আমি যদি বলি, ইউরোপের মানুষরা ইস্ট ইন্ডিজ বলতে সেই দেশগুলোকে বোঝাতো যেগুলি পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে পড়তো এবং যেখানে প্রচুর পরিমাণে মশলা, তুলো, চা এই সব কিছু পাওয়া যেত। আর এই ইউরোপীয়রা সেই সময় ইস্ট ইন্ডিজে ব্যবসা করতে আসতো। বন্ধুরা, এই সময় ইউরোপের তুলনায় ইস্ট ইন্ডিজে মশলা, চা, তুলা এইসব অনেক কম দামে পাওয়া যেত। আর তাই তারা একটা প্ল্যান করে যে ইস্ট ইন্ডিজ থেকে মশলা কিনবো এবং ইউরোপে এসে সেটাকে অনেক বেশি দামে বিক্রি করব। 1600 সালের 31শে ডিসেম্বর রানী এই কোম্পানিকে রাজকীয় অনুমোদন দেন, অর্থাৎ বলতে পারো এক প্রকার লাইসেন্স দেয় যে তোমরা এবার থেকে ব্যবসা করতে পারবে। আর এই কোম্পানির নাম সেই সময় দেওয়া হয় দি গভর্নমেন্ট অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইনটু ইস্ট ইন্ডিজ। আর এর মানে হলো লন্ডনের ব্যবসায়ীদের গঠিত গভর্নর এবং কোম্পানি যারা ইস্ট ইন্ডিজে ব্যবসা করতে পারবে। এরপর 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম জাহাজ আসে ভারতের গুজরাটের সুরাত বন্দরে। আর তখন ভারতের শাসন করছিল মুঘল সাম্রাজ্য, বাদশাহ ছিল জাহাঙ্গীর। আর এই জাহাঙ্গীরের দরবারে গিয়ে ইংরেজরা বলে, বাবু আমাদেরকে একটু জায়গা দিন না, আমরা একটু ব্যবসা করি, বন্দরের পাশে একটু ঘর বাড়ি বানাই, একটু ফ্যাক্টরি খুলি। জাহাঙ্গীর সেই সময় সরাসরি বলে, বলে যা, আমি জায়গা দিতে পারবো না। তখন ইংরেজ বলে, ওয়াই, কেন জায়গা দিতে পারবে না? জাহাঙ্গীর বলে, কারণ আমি পর্তুগিজদের সাথে চুক্তিবদ্ধ আছি তাই। বন্ধুরা, সেই সময় পর্তুগিজরা পুরো সুরত বন্দরে ব্যবসা করছিল আর জাহাঙ্গীর তাদের সাথে চুক্তিবদ্ধ ছিল। এই কারণেই জাহাঙ্গীর বলে, আমি তোদেরকে এখন জায়গা দিতে পারবো না, কারণ আমি পর্তুগিজদের সাথে চুক্তিবদ্ধ আছি। কিন্তু ইংরেজরাও সেই সময় ছিল একদম ঢিট, মানে তুমি যাই করো না কেন, আমি আমার জায়গা থেকে নড়বো না, আমি চেষ্টা চালিয়ে যাব। কিছু বছর পর গিয়ে 1611 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার প্রথম ফ্যাক্টরি খোলে এখনকার অন্ধ্রপ্রদেশের মাছলিপট্টনমে। দেখো, ফ্যাক্টরি বলতে তেমন কিছু ছিল না, একটা গোদাম বানিয়েছিল যেখানে অনেক মশলাপাতি কিনে সেখানে জমিয়ে রাখতো। তারপর একটা পরিমাণ মতো মশলা হয়ে গেলে তাকে জাহাজে তুলে সোজা চলে যেত ইউরোপে এবং বিক্রি করত। আর এরপর যখন তারা প্রথমবার বিক্রি করে তখন তারা এত লাভ করে যে তাদের মাথা খারাপ হয়ে যায়। তারা সোজাসুজি যায় ব্রিটেনের সরকারের কাছে এবং বলে, স্যার আপনাকে না বহুত টাকা দেব, আপনি শুধু এই যে ভারতের এই সুরাত বন্দরে না কিছু পর্তুগিজ লোকরা ব্যবসা করছে, ওদেরকে ওখান থেকে হটানোর জন্য আপনি ব্রিটেনের সৈন্য পাঠিয়ে দিন, কারণ সুরাত বন্দর থেকেও এবার থেকে আমরাই ব্যবসা করতে চাই, আমরা ওখান থেকে অনেক মাল কিনে অনেক টাকা কামিয়ে আপনাকে দেব। এরপর ব্রিটিশের সরকার সেনা পাঠিয়েও দেয় এবং 1612 সালে একটি যুদ্ধ হয় যার নাম ব্যাটেল অফ সোয়ালি। এতে পর্তুগিজ এবং ব্রিটেনের মধ্যে একটি যুদ্ধ হয় সুরাত বন্দরে। এই যুদ্ধে পর্তুগিজ ব্যবসায়ীরা হেরে যায় এবং তাদের ব্যবসাকে সীমাবদ্ধ করা হয় একটি ছোট্ট জায়গা গোয়ার মধ্যে। আর এরপর ব্রিটেনের রাজা কিং জেমস ওয়ান একটা অনুরোধ বা একটা আবেদন বলতে পারো লিখে পাঠায় ভারতের সম্রাট জাহাঙ্গীরকে, আর তার সাথে অনেক টাকা পয়সা উপহারও দেয় জাহাঙ্গীরকে। এবং সেই পত্রে লেখা ছিল, আমরা সুরত বন্দরে একটু ব্যবসা করতে চাই, চলো মিলেমিশে একটু ব্যবসা করি, আমরা আপনাকে
অনেক টাকা দেবো, অনেক টাকা দেবো, অনেক। এবার একটা কথা ভাবো, ব্রিটেনের রাজা যদি কোনো আবেদন করে পাঠায় ভারতের সম্রাটের কাছে, তাহলে ভারতের সম্রাট সেটাকে কেমনভাবে নেবে? মানে ছোট একটা মানুষ যদি বলে আমি এখানে কোম্পানি খুলতে চাই, তখন সম্রাট কি বলবে? এই বেরো, হবে না। কিন্তু যদি কোনো দেশের রাজা বলে যে আমি তোমাদের সাথে ব্যবসা করতে চাই এবং আমি তোমাদেরকে অনেক টাকা দেবো, অনেক টাকা, তখন ব্রেনে ইম্প্যাক্টটা কীরকম পড়ে? তখন জাহাঙ্গীর ভাবে ভালোই তো, ব্যবসা ওরা করবে আর টাকা আমাকে দেবে, অনেক টাকা, ঠিক আছে ব্যবসা করো, তোমরা ব্যবসা করো। আর এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মশলা ছাড়াও তুলা, কাপড়, নীল আরও এরকম অনেক কিছুর ব্যবসা আস্তে আস্তে বাড়াতে থাকে। পুরো ভারতবর্ষে আস্তে আস্তে তাদের ফ্যাক্টরি বানাতে শুরু করে, যত ফ্যাক্টরি তত টাকা। আর এরপর কোম্পানি যখন অনেকগুলো স্থাপিত করা হয়ে যায়, তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটেনের সরকারের কাছে যায় এবং বলে দেখুন আমরা একটা প্রাইভেট কোম্পানি হয়ে আপনাকে এত টাকা দিচ্ছি, আপনি না আমাদেরকে সেনা গঠন করার একটা অনুমতি দিয়ে দিন। আর ব্রিটেনের সরকার সেই সময় সেনা গঠনের অনুমতি দিয়েও দেয়, কারণ কোম্পানি সেই সময় সত্যি ব্রিটেনের সরকারকে অনেক টাকা দিচ্ছিল। আর 1670 সালে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের পার্সোনাল সেনা বানায়। ভাবো একটা প্রাইভেট কোম্পানি রিলায়েন্স হঠাৎ করে যদি বলে আমি সেনা বানাতে চাই, এবং ভাবো একটা কোম্পানির সেনা ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে একদম লাইন দিয়ে 20,000 30,000, কেমন লাগবে একটা প্রাইভেট কোম্পানি? কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় সেনা বানায়। কিন্তু এই সেনা বানানোর পর ভারতের রাজা মহারাজারা অবজেকশন করতে শুরু করে, এ ইংরেজ ভাই, তোদেরকে তো আমরা ব্যবসা করতে দিচ্ছিলাম, তোরা এখানে সেনা বানাচ্ছে, যুদ্ধ করবি না কি রে? হ্যাঁ, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে দেখো স্যার মানে এতগুলো কোম্পানি আছে, এতগুলো কোম্পানিতে যদি অনেক টাকা লেগে আছে, যদি হঠাৎ করে কেউ লুটপাট করে নিয়ে যায়, কেউ যদি যুদ্ধ করে আমাদের সব কিছু লুটে নেয়, তাই সুরক্ষার জন্যে এই আর কি একটু সেনা বানিয়েছি, এছাড়া কিচ্ছু না, যুদ্ধ ও আমাদের অকাতের বাইরে, না আমরা করব না। আর এরপর ভারতের রাজা মহারাজারাও আর কিছু বললো না, কারণ টাকা অনেক দিচ্ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু এত টাকা কামানোর পরেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোভ মোটেই থামছিল না। তাদের নজর এবার গিয়ে পড়লো বাংলার ওপর। বন্ধুরা, বাংলা বলতে সেই সময় শুধুমাত্র পশ্চিম বাংলাকে বোঝানো হতো না, সেই সময় পশ্চিম বাংলা, এখনকার বাংলাদেশ, উড়িষ্যা, বিহার মিলে এই সব জায়গাকে মিলে বলা হতো বাংলা। আর এই বাংলায় তারা ব্যবসা করার অনুমতি তো পেয়ে গেছিল, কিন্তু ইংরেজরা চাইছিল যে একটুখানি কর একটু যদি কম দিতে হয় না, খুব ভালো হয়, করটাকে একটু কমাতে পারলে, মানে কর আমরা অনেক বেশি দিচ্ছি আর কি, একটু যদি কর কমানো যায় খুব ভালো হয়। আর এই কর কমানোর জন্য সেই সময় তাদেরকে সেই সময়ের মুঘল সম্রাট বা বাদশার সাথে কথা বলতে হতো, যে ছিল औरंगजेब। আর কোম্পানি সেই সময় औरंगजेबের কাছে গিয়ে হাত জোড় করে বলে দেখো সাহেব, আমাদের কর অনেক না বেশি হয়ে যাচ্ছে, একটু কম যদি করা যায়, একটু দেখো না, একটু কম টম করো বা কর নিও না। औरंगजेब সেই সময় বলে এ লোভী মানুষ, ফ্যাক্টরির উপর ফ্যাক্টরি খুলেই যাচ্ছিস, এবার কি চাইছিস? ফ্রিতে সব কিছু ব্যবসা করবি, করও দিবি না? হবে না, হবে না, কর তো দিতেই হবে। আর এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাথা গরম হয়ে যায়, মানে খারাপ হয়ে যায় এক প্রকার বলতে পারো। ভাবে এতগুলো ফ্যাক্টরি বানিয়ে ফেলেছি, এত টাকা আয় করছি, এত সেনা আমাদের কাছে আছে, আর আমাদেরকে না বলা, আমরা औरंगजेबের সাথে যুদ্ধ করব। আর এরপর যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘলদের উপর হামলা করে, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি টিকতেই পারে না, কারণ মুঘল সাম্রাজ্য সেই সময় খুব বেশি শক্ত ছিল। আর এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিচ্ছিরিভাবে হারার পর औरंगजेब বলে এবার বেরো তোরা, এবার আমাদের এই ভারত ছেড়ে তুই বেরো এবার। কিন্তু কোম্পানি সেই সময় বলে সাহেব ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, এইবার থেকে আর কিচ্ছু বলবো না, এই শেষবারের মতো বলছি, এবার থেকে শুধু চুপচাপ ব্যবসা করবো, কিচ্ছু বলবো না, তোমাকে অনেক টাকা দেবো, তুমি হ্যাঁ বললে হ্যাঁ, তুমি না বললে না, আমরা শুধু ব্যবসা করবো, আর মারপিট একদম না, আমরা যুদ্ধ এসব আমরা পছন্দ করি না। তো সেই সময় औरंगजेब বলে ঠিক আছে, একটা সুযোগ দিয়েই দেখা যাক কি করা যাবে। আর এরপর যত দিন औरंगजेब বেঁচে ছিল ততদিন কোম্পানি কোনো চুঁচা শব্দ কিছু করেনি, শুধু চুপচাপ করে ব্যবসায় করে গেছে। কিন্তু औरंगजेबের মৃত্যুর পরে মুঘল সালতানাত যেটা ছিল সেটা ভেঙে টুকরো হয়ে যায়, এবং অনেকগুলো বাদশাহ, অনেকগুলো রাজা, নবাব সব ছড়িয়ে পড়ে। এ বলে আমি নেব সিংহাসন, সে বলে আমি নেব সিংহাসন, আর এই করতে করতে মুঘল সালতানাত যেটা ছিল সেটা ভেঙে টুকরো হয়ে যায়, এবং অনেক বলতে পারো অনেক কমজোর হয়ে যায় একদম পুরো। আর এরপর কোম্পানি আবার সুযোগ পেয়ে যায় এবং নিজের সেই আসল রূপ দেখানো শুরু করে। আস্তে আস্তে বাংলার ওপর আরও নিজের কবজা বাড়াতে থাকে, জোর বাড়াতে থাকে, যে ফ্যাক্টরিগুলো ছিল সেগুলোকে কেল্লাতে পরিণত করতে থাকে, তার উপরে তোপ রাখা শুরু করে। তোপ মানে ভাবতে পারছো, একটা প্রাইভেট কোম্পানি, একটা হয়তো কোম্পানি আছে যে নিজের ছাদের উপর তোপ রাখা শুরু করে দিয়েছে, তোপ, বুম বুম। আর সেই সময় তোপ রাখার অনুমতি শুধুমাত্র রাজার কাছেই থাকতো। বাংলার নবাব সেই সময় ছিল সিরাজউদ্দৌলা, সে বলে কোম্পানি তোপ নিচে নামা, তোপ শুধুমাত্র আমার কেল্লার উপরেই থাকবে, তোপ নিচে নামা। কোম্পানি বলে
তোপ নিচে নামানো যাবে না, অনেক কষ্ট করে তুলেছি। সিরাজউদ্দৌলার মাথা গরম হয়ে যায়, নবাবের কথা শুনবি না, নিজের সেনা নিয়ে আক্রমণ চালায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরে, বলতে পারো কেল্লার ওপর। আর এই কেল্লায় হামলা করার পর সেখান থেকে 150 জনকে ধরে নিয়ে চলে আসে এবং একটা ছোট্ট জেলে বন্ধ করে দেয়, যেখানে মাত্র 4 জন কি 5 জন এতটাই জন থাকতে পারবে। সেখানে 150 জনকে ঠুসে ঠুসে ভর্তি করে দেয়। আর যখন তাদেরকে সকালবেলা বের করা হয়, তাদের মধ্যে 123 জন। আর বাঁচবে তো বাঁচবে কি করে, না সেখানে নিঃশ্বাস পাচ্ছিল, না ঠিক করে নড়তে পারছিল, না খাবার আছে, না জল আছে। 123 জন এতে মরে যায়। আর এই ঘটনাটা ফেমাস হয়েছিল ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে। আর এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে কি, আমাদের লোককে এরকমভাবে মেরেছে, বাংলার নবাবকে তো শিক্ষা দিতেই হবে। বলে আমরা যুদ্ধ ঘোষণা করছি নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। আর এই যুদ্ধটা খুবই 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 গুরুত্বপূর্ণ ছিল। এই যুদ্ধটাকে বলা হলো ব্যাটেল অফ প্লাসি, মানে পলাশির যুদ্ধ 1757। আর এই যুদ্ধ যখন শুরু হয় তখন নিঃসন্দেহে নবাব সিরাজউদ্দৌলা জিতে যেত, কিন্তু তার সবথেকে কাছের লোক, সবথেকে গুরুত্বপূর্ণ লোক, সে করে বিশ্বাসঘাতকতা। মিলিটারি জেনারেল মির্জাফর বিশ্বাসঘাতকতা করে তার সাথে, এবং শুধুমাত্র তার সাথে বিশ্বাসঘাতকতা করে না, পুরো বাংলার সাথে বিশ্বাসঘাতকতা করে শুধুমাত্র সিংহাসনটা পাওয়ার জন্য। আর তারপর বাংলার নবাব সিরাজউদ্দৌলা হেরে যায় ব্যাটল অফ প্লাসি, পলাশির যুদ্ধ, মির্জাফরের এই বিশ্বাসঘাতকতার জন্য। আর এখনও মানুষ মির্জাফর এই নামটাকে গালাগালি দেওয়ার জন্য ব্যবহার করে। আর এরপর কোম্পানি মির্জাফরকে বাংলার নবাব বানিয়ে দেয়, কিন্তু নামে মাত্র, শুধুমাত্র, মানে কোম্পানির হাতেই সব পাওয়ার। কোম্পানি যা বলবে তাকে তাই করতে হবে। কোম্পানি যদি বলে এদিকে মাথা নাড়াও, মির্জাফরকে এদিকে মাথা নাড়াতে হবে, হ্যাঁ স্যার। এদিকে মাথা নাড়াও, বলে হ্যাঁ স্যার। এইরকম অবস্থা। মির্জাফর ভাবে এ কি, আমি তো এরকম কিছু চাইনি, আমি চেয়েছিলাম আমি একদম নবাব সিরাজউদ্দৌলার মতো রাজা হব এবং শাসন করব একদম পুরো বাংলায়। কিন্তু এখানে তো দেখছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমার উপর শাসন করছে। আমি চেয়েছিলাম আমি বাংলার উপর শাসন করব, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমার উপরেই শাসন করছে। মির্জাফর বলে দেখো স্যার, এরকম করলে কি করে হবে। কোম্পানি বলে বেশি চুচা করছিস, সব শক্তি আমাদের হাতে, একে সরিয়ে। এবার ওকে সরানোর পর ওর জামাইকে, অর্থাৎ মির্জাফরের জামাই মীর কাসিমকে সিংহাসনে বসানো হয় এবং তাকে বলা হয় আমি যা বলবো, অর্থাৎ কোম্পানি যা বলবে তাই মেনে চলতে হবে। আমরা যদি বলি হ্যাঁ, তুমি বলবে হ্যাঁ, আমরা যদি বলি না, তুমি বলবে না। মানে নামে মাত্র তুমি শুধু নবাব, কিন্তু আসল শক্তি থাকবে আমাদের কাছে। মীর কাসিম বলে ঠিক আছে, তোমরা যা বলবে তাই হবে। কিন্তু কিছু সময় পর গিয়েও মীর কাসিম ভাবে এরা তো খুব জ্বালাচ্ছে, ইচ্ছা মতো কর বাড়াচ্ছে, ইচ্ছা মতো অত্যাচার করছে। আমি নামে মাত্র রাজা, আমি কিরকম রাজা যদি প্রজার কষ্টই না বুঝতে পারি। এবার মীর কাসিম ভাবলো কিছু একটা করতে হবে, কিন্তু মীর কাসিমও জানতো যে ব্যাটল অফ প্লাসিতে সিরাজউদ্দৌলাকে খুবই খারাপভাবে হারিয়েছিল কোম্পানি, তাই আমাকে অন্যরকম কিছু একটা ব্যবস্থা করতে হবে। এরপর মীর কাসিম দুটো রাজ্যের কাছে সাহায্য চায়, এক হচ্ছে অবধের নবাবের কাছে, আর এক হচ্ছে মুঘল শাসক শাহ আলম দ্বিতীয় দিল্লির কাছে। এবার তিনটে রাজ্যের সেনা মিলে যায়, দিল্লি, এদিকে বাংলা, এদিকে অবধ, সব কিছু মিলে একটা তাদের আর্মি তৈরি করে, একটা মানে বড় আর্মি তৈরি করে এবং যুদ্ধ লড়তে যায় একটা প্রাইভেট কোম্পানির সাথে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। এই যুদ্ধটাও বিশাল ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়। এই যুদ্ধের নাম পড়ে ব্যাটল অফ বাক্সার 1764। আর একটা প্রাইভেট কোম্পানির সাথে তিনটে রাজ্যের মিলিত সেনা মিলে যুদ্ধ করে হেরে যায়। আর এই যুদ্ধের পর ব্রিটিশরা একদম বিচ্ছিরিভাবে লুটপাট মাচিয়ে দেয়, যা ইচ্ছা অত্যাচার করে, যা ইচ্ছা করে, কারণ তারা এবার বুঝে গিয়েছিল যে এবার আমাদেরকে আটকানোর মতো ক্ষমতার কারণ নেই। তিনটে রাজ্যের সেনা মিলে একসাথে এসেছিল, তাদেরকে আমরা হারিয়ে দিয়েছি। এবার কার বুকে এত সাহস আছে যে আমাদের সাথে এসে যুদ্ধ করবে। এরপর 1798 সালে গিয়ে কোম্পানি সাবসিডারি অ্যালাইন নামের একটি আইন নিয়ে আসে, যেখানে ভারতের রাজাদেরকে কোম্পানি বলল এবার থেকে ভারতের কোনো রাজা নিজের সেনা রাখতে পারবে না, সব সেনা আমরাই বানাবো। এবং রাজাদের দরবারে সবসময় আমাদের একটা দূত থাকবে, যে সবসময় আমাদেরকে খবর দেবে যে দরবারে কি আলোচনা হচ্ছে। মানে এক প্রকার এবার বলতে পারা যায় যে রাজারা শুধুমাত্র এবার নামেই রাজা ছিল, না তাদের কাছে সৈন্যর কন্ট্রোল ছিল, আর না তারা কোনো নতুন যুক্তি বানাতে পারতো, কারণ সবসময় একটা করে ইংরেজদের দূত তাদের দরবারে বসে থাকতো চিটের মতো। যা করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে, রাজা শুধুমাত্র নামেই রাজা, সব কিছু জিজ্ঞেস করে করতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক টাকা কামাচ্ছিল, কিন্তু তবু তাদের লোভ, লালসা, মন কিছুই শান্ত ছিল না। তারা চাইতো আরও টাকা আয় করবো, আরও টাকা।
এবার তারা ভাবলো মানুষের কাছ থেকে অনেক বেশি কর তুলতে হবে, অনেক একদম চুষে চুষে কর তুলতে হবে। কিন্তু তারা এখানে প্রতিটি মানুষের কাছে গিয়ে তো আর কর নিতে পারতো না। কোম্পানি বড় বড় জমিদারদেরকে বললো, জমিদার, তুমি তোমার এলাকার যত জায়গার কর আছে সব তুলে আমাকে দিও, তার মধ্যে তোমাকে কিছু কিছু টাকা আমি দেবো, এবং তুমি যদি ঠিকঠাকভাবে কর আমাদেরকে দিতে পারো তাহলে আমরা তোমাকে সেই জমির পার্মানেন্ট মালিক বানিয়ে দেবো, মানে পার্মানেন্ট মালিক। বন্ধুরা, এর আগেও কর নেওয়া হতো, যখন মুঘল সাম্রাজ্য চলছিল, যখন নবাব ছিল তখন কর নেওয়া হতো, কিন্তু তারা কৃষকদের, মানুষদের কষ্ট বুঝতো, জানতো যে এবছর বাড় হয়ে গেছে, এবছর বৃষ্টি হয়ে গেছে, এবছর শুকা হয়ে গেছে, যার কারণে কোনো ফসল ভালোভাবে হয়নি, তাই তারা সেগুলো বুঝতো, সেই হিসাবে কর নিত বা কর নিত না। কিন্তু এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পর ট্যাক্সটাকে ফিক্স করে দেয় যে এতটা ট্যাক্স তোমাদেরকে প্রত্যেক বছর দিতেই হবে, তোমাদের ফসল হলো না হলো আমার কোনো কিছু দেখার দরকার নেই, তোমরা মরো বাঁচো আমার কিচ্ছু দেখার দরকার নেই, তুমি মরো কিন্তু ট্যাক্স তো দিতেই হবে। এরপর সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা কি করবে? ট্যাক্স তো প্রতি বছর দিতে হচ্ছে, আর সেটা অনেক বেশি পরিমাণ দিতে হচ্ছে। কোনো বছর ফসল ভালো হয়নি, কোনো বছর বেচা কেনা ভালো হয়নি, তো কি করে সে সমান সমান কর দেবে যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফিক্স করে দিয়েছে? এরপর বেচারা সাধারণ কৃষক কি করবে? যেখানে তার ফসল হয়নি, এরকম পরিস্থিতিতে সে লোকের কাছে যায়, টাকা ধার নেয়, সুদে টাকা নেয়, এরপর যখন একসাথে করও দিতে হচ্ছে, একসাথে যার কাছে টাকা নিয়েছে তাকেও মেটাতে হচ্ছে, এরকম পরিস্থিতিতে আর কিছু না পেয়ে নিজের জমিটাকে বিক্রি করে দেয়, আর কিছুদিন পর গিয়ে না খেতে পেয়ে খিদায় তার পুরো পরিবারটাই মরে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটার পর একটা রাজ্য দখল করেই যায় এবং সেখানে ইচ্ছা মতো অত্যাচার চালায়, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই। ভাবো, কোথায় একটা কোম্পানি এসেছিল মশলার ব্যবসা করতে, সে এখন পুরো দেশটাকে নিজের দখলে নিয়ে পুরো দেশের উপর অত্যাচার করছে, শাসন তো না, অত্যাচার। এই সময় কিছু রাজ্য তারা দখল করছিল যুদ্ধ করে, তো কিছু রাজ্য দখল করছিল চালাকি করে। তারা একটি নতুন আইন নিয়ে আসে, ডক্ট্রিন অফ ল্যাপস, যেখানে এটা বলা হলো যদি কোনো রাজ্যের রাজা মারা যায় এবং তার কোনো নিজস্ব সন্তান না থাকে তাহলে সেই রাজ্যের অধিকার এবার থেকে কোম্পানির হাতে চলে আসবে, অর্থাৎ সেই রাজ্যের উপর অধিকার এবার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে যাবে। মানে এখানে বলতে পারো যে তারা প্রত্যেকটা রাজ্য দখল করবে, তারা কোনো না কোনো উপায় একটা বের করবেই তার জন্য। মানুষের মধ্যে রাগ, ঘৃণা, কষ্ট সব একদম ভরে গিয়েছিল, কিন্তু কেউ বিদ্রোহ করার সাহস পায়নি। এরপর আসে সাল 1857, যেখানে বাংলার ব্যারাকপুরের সৈন্যরা মিলে বিদ্রোহ শুরু করে কোম্পানির বিরুদ্ধে। কিন্তু কেন? আসলে সেই সময় সৈনিকদের কাছে যে রাইফেলগুলো ছিল তাতে যে কার্তুজগুলো ব্যবহার করা হচ্ছিল তাতে গরু এবং শূকরের চর্বি মেশানো হচ্ছিল। এবার গরু হচ্ছে হিন্দুদের জন্য পবিত্র, মা সমান তারা পুজো করে, এবং শূকর হচ্ছে মুসলমানদের জন্য হারাম। তাই হিন্দু মুসলমান সিপাহীরা একসাথে মিলে বলে এই কার্তুজ আমরা ব্যবহার করতে পারবো না। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে এই কার্তুজই তোমাদেরকে ব্যবহার করতে হবে, অনেক টাকা খরচ করেছি এর পেছনে, এই কার্তুজই তোমাদেরকে ব্যবহার করতে হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোটেই মানে না যে আমরা এটাকে পাল্টে দেব। ঠিক ওই সময় অনেকগুলো সৈনিকের ভেতর থেকে একটা সৈনিক বেরিয়ে আসে, তিনিও ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েই কাজ করতেন, নাম ছিল মঙ্গল পাণ্ডে। ওই বন্দুক তুলে গুলি চালায় লেফটেন্যান্ট বাউ এবং সার্জেন্ট হিউম্যানের ওপর। এরপর যখন মঙ্গল পাণ্ডেকে ধরার চেষ্টা করা হয় তখন মঙ্গল পাণ্ডে নিজেই এটা বুঝে যায় যে আমি গুলি চালিয়েছি দুটো ইংরেজ অফিসারের ওপর, আর এরপর এরা আমাকে ধরতে পারলেই ফাঁসি দিয়ে দেবে, কিন্তু এদের হাতে আমি মরবো না। এরপর আরেকটি গুলি চালায় নিজের ওপর, নিজেকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু এই গুলি খাওয়ার পরও তিনি বেঁচে যান এবং ইংরেজরা ওনাকে ধরে নেয়। 8ই এপ্রিল 1857 সালে মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দিয়ে দেয় কোম্পানি। কিন্তু মঙ্গল পাণ্ডে বিদ্রোহের যে আগুনটা দরকার ছিল সেই আগুনটা জ্বালিয়ে দিয়ে গিয়েছিল। 9 মে 1857 মিরাটের সৈনিকরাও বিদ্রোহ শুরু করে এই একই কার্তুজকে ব্যবহার করব না বলে। কোম্পানি 85 জন সৈনিককে ধরে এবং জেলের মধ্যে বন্দি করে দেয়, বলে কার্তুজ ব্যবহার করবে না, জেলের মধ্যে বন্ধ থাকো। এরপর বাকি সৈনিকরা যারা এই অন্যায়ের বিরুদ্ধে ছিল তারাও বিদ্রোহ শুরু করে দেয়, একদম জেল ফেল ভেঙে সবাইকে বের করে ইংরেজদেরকে মেরে আগুন লাগিয়ে দিয়ে শহরে একদম ব্যাপক বিদ্রোহ শুরু করে। এরপর এই সেনারাই বিদ্রোহ করতে করতে দিল্লি পৌঁছে যায় এবং দিল্লির সেনাদের সাথে মিশে বিদ্রোহকে আরও জোর করে। আর তারপর তারা যায় লাল কেল্লায় শেষ মুঘল সম্রাটের সাথে দেখা করতে এবং তাকে বলে আমরা আবার তোমাকে আমাদের সম্রাট ঘোষণা করছি, আমরা তোমার জন্য যুদ্ধ করব এবং বের করে দেবো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাইরে, এই আমাদের ভারত থেকে। আর এরপর বিদ্রোহ আরও কিছু জায়গায় ছড়িয়ে পড়ে, কানপুর, ঝাঁসি, লখনৌ, বিহার সব জায়গায় মিলে একদম পুরো বাংলার আশেপাশে বাংলায় পুরো বিদ্রোহ চলছিল। যেখানে কানপুরে বিদ্রোহ হচ্ছিল, নানা সাহেবকে পেনশন দেওয়া বন্ধ করে দিয়েছিল কোম্পানি এর জন্য। কোম্পানি নানা
নানা সাহেবকে বলে তুমি তোমার পিতার আসল সন্তান না, তুমি তোমার পিতার দত্তক নেওয়া সন্তান, তাই তোমার পিতাকে যে পেনশনটা আমরা দিতাম সেটা তোমাকে দেব না, কারণ ডক্ট্রিন অফ ল্যাপস এখানে ইউজ হচ্ছে, তুমি তোমার পিতার দত্তক নেওয়া পুত্র। এরপর কানপুরের নানা সাহেব বলে হ্যাঁ এসব আমি মানি না। কানপুরের যত ইংরেজ ছিল সবাইকে মার চালায় এবং পুরো কানপুরকে নিজের কন্ট্রোলে, নিজের দখলে নিয়ে নেয়। এই একই সাথে অপরদিকে ঝাঁসির রানী লক্ষ্মীবাই বিদ্রোহ করে যুদ্ধ শুরু করে দিয়েছিল কোম্পানির বিরুদ্ধে। দেখো এখানে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের স্বামী ছিলেন গঙ্গাধর রাও এবং এদের দুজনের পুত্র ছিল দামোদর রাও। কিন্তু এই ঝাঁসির রানীর পুত্র অর্থাৎ দামোদর রাওয়ের মৃত্যু জন্মের কিছুদিন পরেই হয়ে যায়, আর এর কারণে রাজা গঙ্গাধর রাও তার ভাইয়ের পুত্রকে দত্তক নেন যার নাম আনন্দ রাও, কিন্তু তার নামটাও পাল্টিয়ে তারা তার মৃত সন্তানের নাম রাখে দামোদর রাও। এবং কিছু সময় পর যখন ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের স্বামী গঙ্গাধর রাওয়ের মৃত্যু হয়ে যায়, তারপর কোম্পানি এসে ঝাঁসির রানীকে বলে এখানে তো ডক্ট্রিন অফ ল্যাপস লাগবে, কারণ তোমার স্বামী নেই আর তোমার পুত্র সেটা তো দত্তক পুত্র, তোমার আসল পুত্র না, তাহলে পুরো ঝাঁসি এবার আমাদের কবজায়। কিন্তু ঝাঁসির রানী সেই সময় বলে আমি আমার ঝাঁসি দেব না। সে সময় ঝাঁসির সেনা শক্তি অনেক কম ছিল, এই কারণেই ঝাঁসির রানী লক্ষ্মীবাই মহিলাদেরকে যুদ্ধ শিখিয়ে যুদ্ধে নামে এবং যুদ্ধ করে কোম্পানির বিরুদ্ধে। কিন্তু ইংরেজরা এখানে অনেক বেশি শক্তিশালী ছিল, কারণ তাদের কাছে অনেক বেশি সেনা ছিল, অনেক আধুনিক অস্ত্র ছিল, টাকা পয়সা অনেক কিছু ছিল। আর টাকাটা যুদ্ধের সময় অর্থাৎ অর্থ অনেকই ইম্পর্টেন্ট, অনেকটাই মহত্বপূর্ণ হয়ে দাঁড়ায় অর্থ যুদ্ধের সময়। আর তাই ঝাঁসির রানী লক্ষ্মীবাই যুদ্ধ করতে করতে একসময় গিয়ে হেরে যায়। ইংরেজরা বলেছিল যে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মস্তক কেটে আমরা ঝাঁসিতে ঝোলাবো, কিন্তু এই সুযোগ ঝাঁসির রানী লক্ষ্মীবাই ইংরেজদেরকে একদমই দেয়নি। যখন তিনি এটা বুঝতে পারেন যে ইংরেজরা এবার আমাকে ধরে ফেলবে, মৃত্যু একদম চোখের সামনে চলে আসে, তখন তিনি আগুনে ঝাঁপ দিয়ে নিজের শরীরটাকে ধ্বংস করে নেন। আর এতক্ষণে পুরো বিদ্রোহের ওপর ইংরেজরা প্রায় কন্ট্রোল করেই নিয়েছিল। আর এরপর ইংরেজরা মানুষদেরকে নির্মমভাবে হত্যা করা শুরু করলো, কারণ তারা জেনে গিয়েছিল যে এবার আমাদেরকে আটকানোর মতো ক্ষমতা আর কারো সত্যি আর কারো নেই। সাজা অত্যাচার এমন করা শুরু করেছিল যেগুলো মানুষ দেখার পর বিদ্রোহ করতে গেলে তারা 1,00,000 বার ভাবতে বাধ্য হবে। মানুষদেরকে তোপের সামনে এনে তাদেরকে তোপ চালিয়ে উড়িয়ে দিত এবং রাস্তায় কেটে 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 মানুষের শরীরের টুকরো ফেলে রেখে দিত, হাড় গোড় শুকিয়ে পচে গলে তারপর সেটা ওইভাবেই পড়ে থাকতো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বললাম কিভাবে একটা প্রাইভেট কোম্পানি শুধুমাত্র মশলার ব্যবসা করতে এসে পুরো ভারতবর্ষের উপর নিজের কবজা জমিয়েছিল, যেখানে এই কবজার পর স্বাধীনতার স্বপ্ন মানুষ স্বপ্নেও ভাবতে ভয় পেত। কিন্তু এর পরের ভিডিওতে বলবো কিভাবে আমাদের দেশের মহান বিপ্লবীরা নিজের জীবনের পরোয়া না করে রক্ত দিয়ে লিখেছিল স্বাধীনতার ইতিহাস। আমি সঞ্জু ফিরছি পরের ভিডিও নিয়ে। জয় হিন্দ।